ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্ত অপরাধ প্রমাণিত হলেই গ্রেপ্তার। 4 দিনের সফরের সন্ধ্যায় লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাজ্য প্রবাসী যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলো প্রতি তিনি গুরুত্ব দেবেন। উনি যে পুরস্কারটা নিচ্ছেন এবং পাচ্ছেন সেটার জন্য আমরা তো অবশ্যই খুবই গর্ব অনুভব করতে পারি। সাভারে ট্যানারি পল্লীতে 7.5 লাখ পিস চামড়া সংগ্রহ পরিদর্শনে এসে জানালেন শিল্প উপদেষ্টা। নাটোরের সরকারি লবণ বিক্রির অভিযোগ। কানাডায় লেকে নৌকা উল্টে পাইলট সাইফুজ্জামান গুড্ডু ও পোশাক শিল্প ব্যবসায়ী আব্দুল্লাহ হিল রাকিবের মৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোক। এবং অভিবাসন ইস্যুতে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস। মহাসড়ক অবরোধ করে ভাঙচুর, অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাসওয়ান নাফি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে তদন্ত চলছে, অপরাধ প্রমাণিত হলেই তাকে গ্রেপ্তার করা হবে। অনেক মামলাগুলি আছে যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হয়েছে। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এর আগে রাত 1টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। TG339 থাই এয়ারওয়েজের ফ্লাইটটি গেল রাত 1টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। ইমিগ্রেশনে প্রায় 1.5 ঘন্টার নিয়মমাফিক আনুষ্ঠানিকতা শেষে রাত 3টার দিকে ভিআইপি লাউঞ্জ থেকে ছাড়েন তিনি। এ সময় আব্দুল হামিদের সাথে ছিলেন তার ছেলে ও শ্যালক। গেল মে মাসের 8 তারিখ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাবেক রাষ্ট্রপতি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। গেল 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। 4 দিনের সরকারি সফরের সন্ধ্যায় যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মাননা গ্রহণের পাশাপাশি এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান। ডক্টর ইউনূসের সফরকে ঘিরে উচ্ছ্বসিত প্রবাসীরা, তাকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। যুক্তরাজ্য থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়ার 10 মাস পর প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি আদায়ের সুযোগ এসেছে বলে মনে করছেন অনেকে। সিলেটের যেটা ওসমানী বিমানবন্দর যে প্রবলেমগুলো হয়, এইগুলা যেন আমরা প্রবলেম সলভগুলা করতাম পারি, এই দাবিগুলো আমরা তার উপরে রাখি। আমরা উনি লন্ডনে আসার পর লন্ডনের যুক্তরাজ্য প্রবাসী যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলো প্রতি তিনি গুরুত্ব দেবেন এবং দাবি দেওয়া পূরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে যুক্তরাজ্য জুড়ে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি, চলছে সভা সমাবেশ। কমিউনিটি নেতারা মনে করছেন এই সফর বাংলাদেশের জন্য গর্বের ও গৌরবের। আমরা বলবো যে এটাকে আপনার বেরিয়ে নেওয়া হয়েছে, উনি যে পুরস্কারটা নিচ্ছেন এবং পাচ্ছেন সেটার জন্য আমরা তো অবশ্যই খুবই গর্ব অনুভব করতে পারি। কিংয়ের সাথে আলাপ করবেন, প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করবেন, আমাদের কমিউনিটি ওনাকে সর্বাত্মকভাবে সাহায্য করবে এবং উই আর ভেরি প্রাউড অফ ইট।
4 দিনের এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় তিনি রাজার হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফরসূচি অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। হামদর্দ বাংলাদেশের ক্লোভ গার্ড লবঙ্গ তেল সমৃদ্ধ অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, সতেজ নিঃশ্বাসে প্রাণোচ্ছল হাসি। ক্লোভ গার্ড। সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে এই মুহূর্তে কথা বলছিলেন একটু আগে ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ। আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী সিউল আহমেদের সাথে। আমরা যুক্ত হব। সিউল, জানাবেন যে ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কি বললেন চামড়ার বিষয় এবং সিউল, আপনি জানাবেন যে শিল্প উপদেষ্টা চামড়া শিল্প নগরী পরিদর্শনে এসে কি বললেন? আচ্ছা, এখনো পর্যন্ত পরিদর্শনে যায়নি উপদেষ্টা, মাত্র বের হলো কিছুক্ষণ আগে। তিনি একটি ট্যানারি পরিদর্শন করবেন, এরপরে সিটিপি যেটি আছে সেটি পরিদর্শন করবেন। এরপরে আসলে তিনি আবারও হয়তো আমাদের সাথে কথা বলতে পারেন সেখানকার কী অবস্থা। তবে ঠিক কিছুক্ষণ আগে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ অন্যান্য আরও অনেকেই সহ একটি মিটিং হয়েছে আজকে। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি বছরই আসলে এই যে কর্মকর্তা যারা থাকেন তাদেরকে একটি মিটিং হয়। আজকের মিটিং আমরা দেখেছি যে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের যারা সেক্রেটারি রয়েছেন কিংবা চেয়ারম্যান রয়েছেন তারা এসেছেন, একই সাথে মালিক পক্ষ এসেছেন এবং বিসিক থেকেও কিন্তু আমরা দেখেছি বিসিকের পক্ষ থেকেও লোকজন এসেছেন। আজকে যেটি মিটিংয়ের সারমর্ম হলো সেটি হচ্ছে আমরা সিটিপি নিয়ে প্রশ্ন করছি। আপনি নিশ্চয়ই জানেন যে এই সিটিপির কারণে কিন্তু বাংলাদেশের প্রায় অলমোস্ট 15 থেকে 20টি যারা লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলো বিভিন্ন ট্যানারি পাচ্ছে না, যাদের অন্যান্য সবগুলোই কিন্তু যে শর্ত আছে সেগুলো পূরণ করা হয়েছে। সে বিষয়ে আমরা কথা বলেছিলাম। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আগের সরকার কি করে গেছেন সেটা আসলে গুরুত্বপূর্ণ না তাদের কাছে। তারা আসলে গণ অভ্যুত্থানের সরকার, তারা এটি নিয়ে কাজ করছেন, কাজ করার পরিকল্পনা করছেন এবং তারা ভাবছেন যে এটি কাজ করবে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে শিল্প সচিবও আমাদের সাথে কথা বলছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সিটিপি নিয়ে আসলে তারা এখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কাজ করছে। ইউরোপিয়ান ইউনিয়নের ইটালির একটি কোম্পানির সাথে তারা কাজ করছেন, কারণ ইটালি পৃথিবীর বিভিন্ন দেশে যে সিটিপিগুলো আছে সেগুলো তারা তৈরি করে দিয়ে থাকে। একটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই সিটিপি তৈরি করার জন্য অর্থ যেটি বরাদ্দ আছে সেটিও নিয়েও তারা ভাবছেন। নতুনভাবে ইটালি থেকে তারা একটি প্রতিবেদন প্রকাশ করার চিন্তাভাবনা করছেন। একটি রিসার্চ টিমের সাথে তারা কাজ করেছেন, সেই রিসার্চ টিম তাদেরকে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু তারা বলছেন যে সেই প্রতিবেদনটি সম্পর্কেও তারা কথা বলবেন এবং তাদের একটি দাবি যে তারা এইবার যে সিটিপি আছে সেটি ভালোভাবে করার চিন্তাভাবনা, তারা বলছেন নতুন করে তারা করতে চায়। তবে আমরা ঠিক কিছুক্ষণ আগে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান আছেন তার সাথে কথা বলেছি, যিনি প্রেসিডেন্ট আছেন তার সাথে আমরা কথা বলেছি, শাহীন আহমেদের সাথে। শাহীন ভাই আমাদেরকে যেটি বলেছেন সেটি হচ্ছে যে তারা এই অন্তর্বর্তী আমরা তাদেরকে খুবই সিম্পল একটা প্রশ্ন করেছিলাম যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সেই বিশ্বাস আছে নাকি, কারণ প্রত্যেকটি সরকার এসে তাদেরকে সেই আশা দিয়ে রাখেন। তিনি আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন যে এই অন্তর্বর্তী সরকার আসলে কতটুকু করতে পারবেন তারা জানেন না, তারা আসলে নির্বাচিত একটি সরকার চায় যারা আসলে সিটিপির দায়িত্ব নেবেন। আজকে সারাদিনই হয়তোবা তার শিল্প উপদেষ্টা এখানকার যে ট্যানারিগুলো আছে সেগুলো ঘুরবে, সিটিপি ঘুরবে, এরপরে হয়তোবা আমরা পরবর্তী সংবাদে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী থেকে সর্বশেষ তথ্য। সাভারের বিসিক চামড়া শিল্পনগরী থেকে যুক্ত ছিলেন সিউল আহমেদ। কোরবানির চামড়া যেন নষ্ট না হয় সেজন্য নাটোরে 2 শতাধিক মাদ্রাসায় সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা হয় লবণ। এরপরও সময় মতো আড়তে চামড়া না আনায় নষ্ট হয়েছে চামড়া। অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিনামূল্যে লবণ চামড়া সংরক্ষণে ব্যবহার না করে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। জাহিদুল ইসলাম সুমনের ক্যামেরায় মাহবুব হোসেনের তথ্যে ডেস্ক রিপোর্ট। নাটোর শহরের কান্দিভিটা এলাকার আল জামিয়াতুন নুরিয়া মাদ্রাসা 4.5 টন লবণ দিয়ে 450 চামড়া সংরক্ষণ করেছে প্রতিষ্ঠানটি। ভালো দামে চামড়া বিক্রির আশা তাদের। 2-3 দিনের মধ্যে চামড়ার পানিগুলি কেটে যাবে, তখন আমরা চামড়াটা সংরক্ষণ করতে পারবো এবং ন্যায্য মূল্যে আমরা বিক্রি করতে পারবো বলে আশা করতেছি। তবে এমন উদ্যোগ মুষ্টিমেয়। অভিযোগ রয়েছে বেশিরভাগ মাদ্রাসা চামড়া সংরক্ষণ না করে বিক্রি করছে বরাদ্দ করা লবণ। ফলে ঈদের দ্বিতীয় দিন নাটোরের চকবৈদ্যনাথ আড়তে জমা হওয়া 5 শতাধিক কাঁচা চামড়ার বেশিরভাগই নষ্ট হয়ে যায়। যখন কাঁচা চামড়ার আগমনটা বেশি হয়, আমদানিটা বেশি হয়, তখন ক্রেতারা নিজেদেরকে একটু ঢিল দেয়, যার দরুন
চামড়ার দামটা কমে যায়। গ্রামে গেলে তো বলছে 7টা ভাগে 150 টাকা কিন্তু 1050 টাকা কিনতে হয়েছে, বিক্রি হলো 500 টাকা। লবণ দেওয়া হয়নি, এখন ধরেন যে লবণ দিচ্ছি, ভালো থাকলে ভালো থাকবে, না থাকলে ফেলে দিতে হবে। এই এদিকে লবণ মাদ্রাসায় না দিয়ে ব্যবসায়ীদের দেওয়ার দাবি করেন অনেকে। সে সাথে অভিযুক্ত মাদ্রাসাগুলোর বিরুদ্ধে শাস্তির দাবিও জানান তারা। লবণ যারা বিনামূল্যে সরকারের কাছ থেকে নিয়েছেন, তারা যদি লবণ ব্যবহার যথাযথ না করে চামড়াটা আমাদের কাছে অসময়ে নিয়ে আসছেন, এর জন্য তারাই দায়ী এবং এটার জন্য সরকারের প্রতি আমার অনুরোধ হলো কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য। মৌসুমী ও ফরিয়া ব্যবসায়ীদের পাশাপাশি 90% চামড়া সংগ্রহ করে মাদ্রাসাগুলো। সে কারণে কাঁচা চামড়া সংরক্ষণে জেলার 2 শতাধিক মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ে বিনামূল্যে লবণ বিতরণ করেছে জেলা প্রশাসন। তবে যারা লবণ বিক্রি করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। আমরা যখন বিতরণ করি তখন কিন্তু বারবার করে তাদেরকে বলেছি যে আপনারা লবণ সঠিকভাবে দিলে এই চামড়ার ন্যায্য মূল্য পাবেন। তো সেই ক্ষেত্রেও তারপরেও মাদ্রাসাগুলো হয়তোবা চিন্তা করেছে যে তারা তাৎক্ষণিকভাবে সেগুলো বিক্রি করে দিলে তাদের কাছ থেকে ঝামেলাটা চলে যায়। এরপরও আমরা যেহেতু ওদের কাছ থেকে প্রত্যয় নিয়েছি, তো সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। নাটোরে গরুর চামড়ার লক্ষ্যমাত্রা ছিল 4 থেকে 5 লাখ পিস, কিন্তু এখন পর্যন্ত এসেছে মাত্র 25 থেকে 30 হাজার। খাসি ও বকরির চামড়াও লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। আগামী শুক্রবার থেকে লবণযুক্ত চামড়া কিনবেন ব্যবসায়ীরা। এখন নাটোর। ভারতসহ বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ায় দেশের সব স্থলবন্দর ও চট্টগ্রাম বিমানবন্দরের স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা ও মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গেল রোববার থেকে বিমানবন্দরে ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে সার্ভিল্যান্স বাড়ানো হয়। কর্তৃপক্ষ জানায় ইমিগ্রেশন প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এছাড়া থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করছে মেডিকেল টিম। এছাড়াও বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস মজুদের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার জানাবো পরিচ্ছন্নতার খবর। কোরবানি ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির বর্জ্য। এছাড়া বগুড়াও এখনও পর্যন্ত পুরোপুরি অপসারণ হয়নি বর্জ্য। এই বিষয়ে জানাতে আমরা এই মুহূর্তে যুক্ত হতে চাই রাজধানীর পলাশীর মোড়ে আছেন সহকর্মী শাহিনুল সাগর, এবং যেতে চাই বগুড়ায়, দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত আছেন রাজীব সেলিম। প্রথমে যেতে চাই সাগরের কাছে। সাগর, বর্জ্য অপসারণ এখনও ঠিকভাবে হয়েছে কিনা, সড়ক থেকে হয়েছে কিনা জানাবেন। এছাড়া নগরী কতটা পরিচ্ছন্ন হলো? নাফি, যখন এখানে পৌঁছায় তার আগ পর্যন্ত রাস্তাগুলোতে আমরা লক্ষ্য করেছি যে সাধারণত যেই রকম কোরবানিকৃত পশুর বর্জ্য যেভাবে পড়ে থাকে সে দৃশ্যটা খুব একটা পরিলক্ষিত হয়নি। সুতরাং সে জায়গা থেকে বলা যায় যে এর আগে যতগুলো কোরবানি দেওয়া হয়েছে সেগুলো বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে না হলেও কিছুক্ষণ পরে সেটি করা হয়েছে। সুতরাং রাস্তাঘাট পরিষ্কার দেখে সেটা বোঝা যায়। তবে একটি বিষয় হচ্ছে, এখন যে জায়গাটিতে আছে সেটি হচ্ছে রাজধানীর পলাশীর মোড়। পলাশীর মোড়ে কোরবানিকৃত পশুর যে চামড়া সেটির এক গাদা স্তূপ আমরা এখানে দেখতে পাই। আমরা এবার একটু বগুড়ায় যেতে চাই। বগুড়ায় রাজীব সেলিম আছে। রাজীব, জানাবেন যে সেলিম, এলাকার বর্জ্য পরিষ্কার করা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যক্রম চোখে পড়েছে কিনা এখন পর্যন্ত? পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে নিয়মিত যে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করেন তার বাইরে ওই কুরবানির বর্জ্য অপসারণের জন্য অতিরিক্ত কিছু অস্থায়ীভাবে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হয়েছে এবং তারা এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গতকালও আমরা দেখেছি বগুড়া শহরের পাড়া মহল্লার যে মোড়ে মোড়ে আবর্জনার স্তূপ দেখেছি, এই কুরবানির বর্জ্য দেখেছি, এবং সেখান থেকে পাড়া মহল্লার ভেতরে আজকে নেই, তবে সেখান থেকে আবর্জনা নিয়ে এসে যেখানে জড়ো করা হয়েছে সেই জায়গাগুলোতে এখন পর্যন্ত কুরবানির পশুর চামড়া, উচ্ছিষ্ট খাবার সহ কুরবানির যে বর্জ্যগুলো সেই বর্জ্যগুলো এখনও চোখে পড়ছে। বগুড়া শহরের যে নির্ধারিত যে জায়গাগুলোতে, পৌরসভার নির্ধারিত যে জায়গাগুলোতে এই আবর্জনাগুলো রাখা হয়, যেমন খান্দার, স্টেশন রোড এবং বনানী এলাকা, এই জায়গাগুলোতে এখনও কুরবানির বর্জ্য দেখা যাচ্ছে। এবং এই পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এই বছর কুরবানির যে বর্জ্য সেটির পরিমাণ হচ্ছে 400 টন, আর
প্রতিদিন বগুড়ায় যে আবর্জনা জড়ো হয় সেটি 200 টন। গতকাল পর্যন্ত যে পরিষ্কার করা হয়েছে, যেটুকু অবশিষ্ট ছিল কুরবানির বর্জ্য, তার সাথে আবার প্রতিদিনের যে বর্জ্য সেই 200 টন যুক্ত হয়ে আজকে এই জায়গাগুলোতে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। গত 2 দিন ধরে প্রচণ্ড রোদ এবং এই খরতাপে আসলে এই গন্ধ ছড়াচ্ছে। আশপাশ দিয়ে সাধারণ মানুষ যাতায়াতে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আর পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিলেন যে গতকাল সন্ধ্যার মধ্যে এই কুরবানির বর্জ্য অপসারণ শেষ হবে, কিন্তু গতকাল সন্ধ্যার মধ্যে শেষ হয়নি। আজকেও আমরা সেই বর্জ্যগুলো দেখতে পাচ্ছি। আমরা কথা বলেছি তাদের সাথে। পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে গতকালও কিছু কুরবানি হয়েছে, বগুড়া শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পশু কুরবানি হয়েছে, সেই বর্জ্যগুলোও কিছুটা যুক্ত হয়েছে এই বর্জ্যগুলোর সাথে, নিয়মিত বর্জ্য এবং কুরবানির বর্জ্যের সাথে। আর এখানে পৌর কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে তাদের যে পরিবহন, সেই পরিবহনে কিছুটা সংকট ছিল, সেই সংকট কাটিয়ে ওঠার জন্য তারা অতিরিক্ত পরিবহনের ব্যবস্থা করেছে। আজকে পর্যন্ত কাজ করছে 21টি ট্রাক দিয়ে 400 পরিচ্ছন্নতা কর্মী এবং 300 জন ঝাড়ুদার এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন। আমরা আজকে বগুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছি, পাড়া মহল্লায় ঘুরেছি, দেখেছি যে জায়গাগুলোতে কুরবানি করা হয়েছিল সেই জায়গাগুলোতে অনেকটাই পরিষ্কার হয়েছে এবং পর্যাপ্ত ব্লিচিং পাউডার দেয়া হয়েছে। আর কিন্তু এই পাড়া মহল্লা থেকে যে জায়গাগুলোতে এই ময়লাগুলো জড়ো করা হয়েছিল সেই জায়গাগুলোতে এখন একেবারে দুর্বিষহ অবস্থা। আশপাশ দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন না। আর পৌর কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে আজকের দিনের মধ্যে এই সবগুলো বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। আর এই যে এখন যে কারমাইকেল রোডের যে জায়গাটিতে রয়েছে, এই জায়গাটিতে একটি ঘর রয়েছে এই বর্জ্যগুলো রাখার জন্য, কিন্তু সেই ঘর একেবারে ভরে যাওয়ার পর রাস্তায় ফেলানো শুরু করা হয় এবং পুরো রাস্তা এখানে একেবারে বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বগুড়ার পৌরবাসীর চাওয়া যে এখানে তাড়াতাড়ি অপসারণ করা হোক। এই ছিল আমার কাছে সব শেষ। নাফি, এবারে এখন ফেরা প্রসঙ্গ। প্রিয়জনের সাথে ঈদ শেষে কর্মের তাগিদে অনেকেই ফিরছেন রাজধানীতে। এছাড়াও এখনও কেউ ঢাকা ছাড়ছেন। রাজধানীর এই বিষয়ে বিমানবন্দর রেল স্টেশন থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাদাত বড়। আর বাসের যাত্রার খবর জানতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। প্রথমে যেতে চাই অব্রোর কাছে। অব্র, জানাবেন যে ট্রেনে যাত্রী চাপ কেমন দেখছেন আর টিকিট নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? নাফি, আপনি যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু যারা ঢাকা ফিরছেন তারা কিন্তু কর্মের তাগিদে তাদের হয়তো বা অফিস কিংবা নানা কাজের ব্যস্ততা কিন্তু তারা প্রিয়জনের সাথে ঈদ শেষে ফিরছেন। আবার এখান থেকে কিন্তু ঢাকা থেকে অনেকেই যাচ্ছেন বাড়ি, সেই বিষয়টাই কিন্তু আমরা এখানে এসে লক্ষ্য করেছি এবং দেখতে পেয়েছি বেশ ভিড়। এখান থেকে যেই ট্রেনগুলো ঢাকা ছাড়ছে সবগুলোর মধ্যে কিন্তু বেশ ভিড় লক্ষ্য করেছি। এছাড়াও আমরা লক্ষ্য করেছি অপেক্ষমান যাত্রীও আছে যারা কিনা টিকিট পেয়েছে হয়তো বা 12টা একটা ট্রেনে কিংবা এর পরবর্তী ট্রেনগুলোতে, তারা কিন্তু অপেক্ষা করছেন এবং অনেকে অভিযোগ জানিয়েছেন যে তারা আগে থেকে চেষ্টা করেও টিকিট কাটতে পারেনি। তবে টিকিট কাটার একটা চেষ্টা কিন্তু এখনও আছে, বিশেষ করে যারা বিভিন্ন কারণে, বিশেষ করে কর্মের তাগিদে অনেকে কিন্তু এই যে এই শহরেই থাকতে হয়েছে, ঢাকাতে থাকতে হয়েছে, যার কারণে কিন্তু তারা এই যে ঈদের ব্যস্ততা শেষে এখন কিন্তু রওনা হচ্ছেন বাড়ির দিকে। অনেকে কুরবানির কাজ করেছে, কুরবানিতে নানা ধরনের পেশাজীবীরা কাজ করে থাকে, তাদের সেই ব্যস্ত সময় শেষ করে কিন্তু তারা বাড়ির দিকে রওনা হচ্ছেন পুরো পরিবার নিয়ে। তারা বলছেন যে আরও কিছুটা সময় হয়তোবা প্রিয়জনের সাথে থেকে তারা আবারও ঢাকায় ফিরে আসবে। এছাড়াও আমরা লক্ষ্য করেছি ঢাকার আগে কিন্তু ঢাকায় কিন্তু যারা কিনা ঢাকায় থাকে না, ঈদের আগেই তারা কিন্তু ঢাকায় এসে পড়েছিলেন কুরবানিকে কেন্দ্র করে, এবং তারা কিন্তু এই মুহূর্তে কুরবানি শেষ করে ফিরে যাচ্ছেন তাদের চিরচেনা গন্তব্যে। সবকিছু মিলিয়ে নাফি বলাই চলে যে এখন ঢাকা ছাড়ার সংখ্যাটাই আমার চোখে বেশি লক্ষ্য করেছি। এছাড়াও আমি দেখতে পেয়েছি এই মুহূর্তে বিমানবন্দর স্টেশনে আছে চাঁপাইনবাবগঞ্জ
থেকে ছেড়ে আসা রাজশাহী কমিউটার, সেটিতে কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণ ছাদেও মানুষজন আসতে আমি লক্ষ্য করেছি, যেটি কিনা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ফিরে এসেছে। এছাড়াও এখান থেকে কিছুক্ষণ আগে তারাকান্দির উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে গেছে, সেখানেও দেখেছি ছাদে উঠে ঢাকা ছাড়ছে। তো সব মিলিয়ে ঢাকায় ফেরা এবং ঢাকা থেকে প্রিয়জনদের কাছে ফিরে যাওয়া দুটোই কিন্তু আমি এখানে বিমানবন্দর স্টেশনে লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদে ঘরে ফেরে এবং ঢাকায় আগত যাত্রীদের খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন শাহাদত অব্র। এবার যেতে চাই ময়মনসিংহ, ইমতিয়াজ আমাদের কাছে। ইমতিয়াজ, এর আগের সংবাদ আপনি যুক্ত ছিলেন, সেই সময়ের থেকে এখন যাত্রী চাপ বেড়েছে কিনা, মহাসড়কে যান চলাচল বেড়েছে কিনা, আর টিকিটের দরদাম নিয়ে কোনো অভিযোগ শুনেছেন কিনা জানাবেন। নাফিক, কি পরিমাণ মানুষ মূলত ঢাকায় এবার ঈদে আটকে ছিলেন, আজকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই বাইপাসে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু গাড়ির চাপ বাড়ছে, যাত্রী চাপ বাড়ছে। যেভাবে পারছে গাড়ি, পিক আপ, ভ্যান, অটো, সিএনজি, মোটরসাইকেল, খোলা পিক আপে করে যেভাবে পারছে তারা কিন্তু আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে জটলা তৈরি হয়ে গেছে, বিভিন্ন দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসছে সেগুলো একের পর এক আসছে এবং প্রত্যেকটি গাড়িতেই উপচে পড়া যাত্রীর ভিড় এবং অনেকে দাঁড়িয়েও আসছেন, অনেকে সিটও পাচ্ছেন না, অনেকে গাড়িও বলছেন যে সংকট রয়েছে। সুতরাং যেটা বলা যায় যে এবারের যে ঈদে ঘরমুখী যাত্রীদের যে ফেরাটা ছিল খুবই দুর্ভোগের একটা ফেরা ছিল, তীব্র যানজট ছিল, ভাড়া বেশির একটা অভিযোগ ছিল এবং গাড়ি যানবাহনের একটা সংকট ছিল, যার কারণে ঈদের আগে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ঢাকা থেকে ফিরতে পারেনি পরিবারের স্বজনদের সঙ্গে। এবং ঈদ পরবর্তী সময়গুলোতে ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে আজকে আমরা যেটা দেখছি তারা কিন্তু আবারও তাদের পরিবারের সঙ্গে স্বজনদের সঙ্গে দেখা করার জন্য তারা কিন্তু শেষ সময়ে কিন্তু ঈদে ফিরছেন। হয়তো 2-4 দিন থাকতে পারবে, তারপর আবার তাদেরকে কর্মস্থলে ফিরতে হবে। তারপরও আমরা দেখছি যে মানুষগুলো পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করার জন্য আবারও তারা ছুটে আসছেন এবং অনেকে রয়েছেন যে ঈদে ছুটি পাননি, হয়তো 2-3 দিন পরে ছুটি পেয়েছেন, আজকে তারা আসছেন। আর অনেকে আছে এরকম যে ঢাকা থেকে আসছেন, ভালুকা থেকে আসছেন, সিস্টোরি স্কোয়ার, মাস্টারবাড়ি, বাউনা চৌরাস্তায় বিভিন্ন জায়গা থেকে আসছেন, আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে আসছেন, বিভিন্ন পরিবারের স্বজনদের যে সঙ্গে দেখা করার জন্য আসছেন। সুতরাং বেলা যত গড়াচ্ছে যানবাহনের চাপ বাড়ছে এবং এখানে এসে মূলত এই জায়গাটা থেকে কিন্তু শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল বিভিন্ন জায়গায় কিন্তু গন্তব্যের দিকে বিভিন্ন বাস বা আন্তঃজেলার যে বাসগুলো রয়েছে সেগুলো চলে যাচ্ছে এবং বিভিন্ন সিএনজি যোগে মানুষ কিন্তু যাচ্ছে। তবে এবারও যেটা আজ ঈদের তৃতীয় দিনও যেটা অভিযোগ আমাদেরকে সাধারণ যাত্রীরা করেছেন যে ভাড়াটা একটু বেশি লাগছে এবং পরিবহনও খুব যে পর্যাপ্ত রয়েছে সে কিন্তু তা কিন্তু না। এবং যাদের ব্যক্তিগত যানবাহন রয়েছে, প্রাইভেট কার, হাইয়েস্ট বা যেভাবে পারছেন তারা কিন্তু আসলে মূলত আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি গাড়িতেই কিন্তু উপচে পড়া যাত্রীদের ভিড় এবং কোনো সিট কিন্তু আসলে মূলত খালি নেই। সুতরাং বলা যায় যে ঢাকা ময়মনসিংহ বাইপাস এই যে এলাকাটিতে রয়েছে এই এলাকাটিতে যতই আসলে বেলা গড়াচ্ছে ততই কিন্তু আসলে মানুষের যানবাহনের চাপ যেমন মহাসড়কে বাড়ছে ঠিক ততই কিন্তু ঘর ফেরা মানুষের চাপ বাড়ছে। আবার অন্যদিকে যারা একটু যানজট এড়িয়ে নিজের কর্মস্থলে ফিরতে চান তারা একটু আগে ভাগেই রেল থেকে শুরু করে বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ভিড় করছেন এবং তারা ঢাকার দিকে যাচ্ছেন। তবে তীব্র যানজট না থাকলেও যানবাহনের চাপ কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সর্বশেষ খবর। কানাডার অন্টারিওতে লেকে ছোট নৌকা ডুবে 2 বাংলাদেশের মৃত্যু হয়েছে। এদের একজন বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং আরেকজন বিজেএমের সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহিল রাকিব। দুজনের মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। কানাডায় 2 বাংলাদেশি মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। রোববার বিকেলে অন্টারিওর স্টেরজিয়ন লেকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাংলাদেশ গার্মেন্টস শিল্পের পরিচিত মুখ বিজিএমএ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব ও বাংলাদেশ বিমানের পাইলট সাইফুজ্জামান গুড্ডু। পুলিশ এক বিবৃতিতে জানায় পরিবার নিয়ে তারা লেকের পাড়ে ঘুরতে যান। পরে 2 জনে ছোট বোটে ভ্রমণে বের হন। হঠাৎই নৌকাটি উল্টে যায়। তাদের পরনে লাইফ জ্যাকেট না থাকায় তলিয়ে যান। পরে উদ্ধারকর্মীরা মরদেহ তুলে আনেন। অপ্রত্যাশিত এই ঘটনায় প্রশ্ন উঠেছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তাদের মরদেহ দ্রুত ঢাকায় পাঠানোর কার্যক্রম চলছে। নিহত পাইলট গুড্ডুর মেয়ে কানাডায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ঈদ উপলক্ষে পরিবার নিয়ে তিনি মেয়ের কাছে এসেছিলেন। তিনি এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস পাইলট ছিলেন। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। কুমিল্লার নিজ এলাকা মুরাদনগরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, উপদেষ্টা কোন কোন উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের।
নাফি, কুমিল্লায় আসলে নির্বাচন ঈদের পরবর্তী সময়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য তিনি এসেছেন এবং এলাকার যে উন্নয়ন কাজগুলো রয়েছে সেগুলোরও তিনি খোঁজখবর নিচ্ছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সকালে মুরাদনগরের ইলিয়টগঞ্জ দিয়ে মুরাদনগরে প্রবেশ করেন। এটি তার নিজ এলাকা এবং এখানেই তার বেড়ে ওঠা শৈশব এবং এখানেই তার গ্রামের বাড়ি। তো যার কারণে তিনি প্রথম থেকে যেখানে মুরাদনগরের শুরুতে ইলিয়টগঞ্জ এলাকা দিয়ে ঢুকেছেন, সেখান থেকে বাবুটিপাড়া, পাহাড়পুর, জাহাপুর, সালিয়াকান্দি এবং দারোরা সহ বেশ কিছু এলাকাতে তিনি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তখন তিনি বলেন যে আসলে মুরাদনগরের যে সকল কাজগুলো অবহেলিত এবং এই জনপদে যে সকল কাজের কারণে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে সেগুলোকে তিনি অগ্রাধিকার দিয়েছেন এবং সেগুলোর কাজ শিগগিরই উন্নয়ন কাজ শুরু হবে এবং সেখানে যে রাস্তা, কালভার্ট, সেতু যেগুলোতে উন্নয়ন করা দরকার, যেগুলো মেরামত সংস্কার করা দরকার, সেগুলো শিগগিরই কাজ শুরু হবে। তাছাড়াও তিনি বলেছেন যে জাতীয় গণমাধ্যমে অনেক সামাজিক সোশ্যাল মিডিয়ার অনেক খবরকে, অনেক গুজবকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রমোট করা হয়, যেগুলোতে তার পরিবারের মানহানি হয়েছে এবং চাঁদপুরের ঘটনায় তার পিতার সাথে জড়িয়ে তাকে বিব্রত করা হয়েছে। এই বিষয়ে তিনি বলেন যে মেইনস্ট্রিম মিডিয়া যে সকল কাজগুলো করছে এগুলো উদ্দেশ্য প্রণোদিত, যা দেশ ও জাতির জন্য খুব লজ্জাজনক এবং এই বিষয়ে তিনি যথোচিত ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং এছাড়াও জাতীয় নির্বাচনের যে রুটম্যাপ দেওয়া হয়েছে তার পূর্বে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন যে নির্বাচনের বিষয়টি শুরু থেকে আলোচনায় ছিল এবং জনপ্রতিনিধি না থাকায় অনেক স্থানীয় প্রশাসনে অনেক জায়গাতেই মানুষজন দৈনন্দিন সেবা কার্যক্রমগুলো থেকে বঞ্চিত হচ্ছে, সেবা ব্যাহত হচ্ছে এবং সেগুলোকে তারা সমাধানের জন্য নির্বাচনটা কিভাবে দেওয়া যায় সেগুলো নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবে। আরেকটি বিষয় বলেছেন যে কুমিল্লা বিভাগের যে প্রস্তাবনা ছিল এবং তিনি আশ্বস্ত করেছিলেন সে বিষয়টিতে বলেছেন যে খুব এই বিষয়টি আলোচনায় আছে এবং কিভাবে প্রক্রিয়াধীন আরও বিষয়টি এগিয়ে নিয়ে যায় এবং কিভাবে কুমিল্লা বিভাগ ঘোষণা করার জন্য সরকার এই বিষয়গুলো নিয়ে ভাবছে এবং আলোচনা চলছে এই বিষয়টি তিনি বলেন। তিনি মুরাদনগরের বেশ কিছু এলাকায় মানুষের সাথে হেঁটে বাজারে যোগাযোগ করেন এবং মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তিনি বলেন যে আসলে ঈদের অনেক ব্যস্ততার মাঝে এলাকায় আসার সুযোগ হয় না এবং তিনি এলাকায় এসেছেন, মানুষের খোঁজখবর নিচ্ছেন, মূলত মানুষজনের সাথে সাক্ষাৎ করার জন্যই আসলে আজকে তার এই আগমন এবং তিনি বিকেল পর্যন্ত তার এলাকায় থাকবেন। নাফি। কুমিল্লা মুরাদনগরে নিজ এলাকায় এলজেডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিভিন্ন উন্নয়ন কাজে উদ্বোধন করছেন, সে খবর জানাতে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ। ঈদের ছুটিতে সিলেটের রাতারগুল পর্যটন স্পট ভ্রমণে এসেছেন পর্যটকরা। এই বিষয়ে আরও জানাতে সিলেটের রাতারগুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। ঈদের এই ছুটিতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন রাতারগুলে, জানাবেন। নাফি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রয়েছি সিলেটের গোয়েনঘাট উপজেলার রাতারগুলে। তো কবি একটা কথা বলেছিলেন যে কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী। তো নাফি, এই এলাকাগুলোতে আসলে আসলে কবির কথাই মনে পড়ে যায়। আসলে এত অপরূপ, এত মায়াবী দৃশ্যগুলো সাজিয়ে রাখা হয়েছে, মনে হয় কোনো এক সৃষ্টিশীল কারিগর সেগুলো সাজিয়ে রেখেছেন সেই সিলেটের রাতারগুলে। এবং রাতারগুলের বর্ণনা আমি প্রথমে একটু দিতে চাই আপনাকে। এটি হচ্ছে এমন একটি জলার বন যেটি পৃথিবীতে মাত্র 22টি স্বাদু পানির বন রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে এই রাতারগুল এবং এশিয়া উপমহাদেশের মধ্যে মাত্র 2টি বন রয়েছে এরকম, একটি শ্রীলঙ্কা আর সবচেয়ে বৃহত্তম হচ্ছে আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চলে, যেটি গোয়েনঘাট উপজেলায় এই বনটির অবস্থান। এবং এখানে আসলে সবচেয়ে বিশেষত হচ্ছে যে কোমর পানিতে বা কোনো জায়গায় তারও বেশি পানিতে কিন্তু গাছগুলো ভেসে আছে এবং এভাবেই কিন্তু বর্ষার 4 থেকে 6 মাস এভাবে গাছগুলো পানির মধ্যে ভেসে থাকে এবং মিঠা পানি বা স্বাদু পানির মধ্যে গাছগুলো ভেসে থাকে এবং এগুলো দেখার জন্য কিন্তু মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসেন। বিশেষ করে দেশের যদি আমি বলতে চাই রাজধানী সহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছেন এই জায়গাটা দেখার জন্য এবং এত সুন্দরভাবে প্রকৃতি সাজিয়ে দিয়েছে, সারি সারি গাছ। এবং এই যে রাতারগুলের নামকরণ সেটি যদি আপনাকে একটু আমি বলি, এটি হচ্ছে মূর্তা যে গাছগুলো রয়েছে সেগুলোকে এলাকার এই স্থানীয় ভাষায় রাতা বলা হয় এবং সেই রাতা থেকেই রাতারগুলের আসলে উৎপত্তি হয়েছে। এই বিশেষ বনটি বন বিভাগ
বিভাগের অধীনে পরিচালিত হয়, বন বিভাগ এটি দেখাশোনা করছেন এবং এখানকার যারা পর্যটকরা আসেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই স্পটটি মূলত সিলেটে বা অন্যান্য জায়গার তুলনায় একটু ভিন্ন এবং ব্যতিক্রম বলা চলে। এবং এখানকার পর্যটকদের সাথে আমরা যখন কথা বলেছি তারা বলছেন যে যারা আগে এসেছেন তাদেরও আসলে যে বাসনা বা আসার যে ইচ্ছা সেটি কিন্তু মিটে না, তারা প্রতি বছরই অনেকে আসতে চান। এবং এখানে যারা বিশেষ করে ভ্রমণ পিয়াসু মানুষজন রয়েছেন তারা কিন্তু অনেকে গান করছেন, অনেকে আনন্দ করছেন এবং অনেকের কবি মনে দুলা দিয়ে উঠে কয়েক লাইন কবিতা লেখারও এরকম একটি পরিবেশ কিন্তু এখানে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, হ্যাঁ আজকে কিন্তু অসংখ্য দর্শনার্থী পর্যটকরা এসেছেন। এই মুহূর্তে কয়েকশো নৌকা কিন্তু আশপাশের দিয়ে আসে, মানে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এখানে এসেছেন। তো বলা চলে যে সব মিলিয়ে ঈদের আনন্দ বাড়িয়ে তুলেছে সিলেটের এই প্রাকৃতিক স্পটগুলো। নাফি, এই ছিল সিলেটের রাতারগুল থেকে আমার কাছে সবশেষ। সিলেটের পর্যটন স্থান রাতারগুল থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। টানা তৃতীয় দিনের মতো অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। তাদের দমাতে মাঠে নেমেছে পুলিশের পাশাপাশি মার্কিন সেনা। ট্রাম্পের দাবি শহরের আইনশৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। এটিকে জঘন্য ঘটনা বলছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। অভিবাসী বিরোধী অভিযানের জেরে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর। মুখোমুখি অবস্থানে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনী। ধীরে ধীরে আন্দোলন রূপ নিচ্ছে সহিংসতায়। বিক্ষোভ দমাতে এরই মধ্যে পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। লস অ্যাঞ্জেলেসের প্রধান মহাসড়ক 101 ফ্রিওয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এই সময় গ্রেনেড ও হেলিকপ্টারের শব্দ শোনা গেছে। ঘটনাস্থল থেকে আটক করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে। বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়ে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। এক পর্যায়ে আন্দোলনকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হন বেশ কয়েকজন। বিক্ষোভকারীরা সড়কে আগুন ধরিয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। এমন অবস্থায় বিক্ষোভ দমাতে এবং শান্তি ফেরাতে সেনা মোতায়েনের বিকল্প নেই বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিক্ষোভকারীদের জবাব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। লস অ্যাঞ্জেলেসে সেনা মোতায়েনের ঘটনাকে জঘন্য ও বেআইনি বলে নিন্দা জানিয়েছেন শহরের ডেমোক্রেটিক মেয়র কারেন বাস। ট্রাম্পের বিরুদ্ধে আন্দোলনকে উস্কে দেওয়ার অভিযোগ করেন তিনি। What we're seeing in LA is chaos caused by the administration. People should exercise their right to protest. That's their First Amendment right. But people should also exercise that right peacefully. We do not want to play into the administration's hands. We're working with officials, we're organizing resources. হোয়াইট হাউসের মসনদে বসে শুরুর দিকে বিতর্কিত সব পদক্ষেপ নিয়েও চমক দেখাচ্ছিলেন ট্রাম্প। সম্প্রতি এই ইস্যুগুলো বুমেরাং হয়ে আসছে ট্রাম্পের জন্য। তানভীর জনি, এখন বিশ্ব। গাজায় মানবিক সহায়তা বহনকারী ফ্রিডম ফ্লোটিয়ার মেটসলিন জাহাজটি দখলে নিয়েছে ইসরায়েল। জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছানোর পরে এতে চড়ে বসে ইসরায়েলি নৌসেনারা। সব আরোহীদের ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয় সমুদ্রে। এরপরই বিচ্ছিন্ন হয়ে যায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। জাহাজটিতে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ 12 জন সদস্য আছেন। তাদের সবাইকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনারা জাহাজটি দখলে নেওয়ার আগে এক ভিডিও বার্তায় অপহরণের কথা জানান থুনবার্গ। অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে গাজার দিকে যাচ্ছিল জাহাজটি। কোন অবস্থাতেই জাহাজটিতে গাজায় আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। তাদের অভিযোগ, এই জাহাজে করে সহায়তার আড়ালে হামাসকে অস্ত্র সরবরাহ করা হবে। শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের মধ্যে চীনের হুনান প্রদেশের বেশ কিছু অঞ্চল ডুবে গেছে। এরই মধ্যে জরুরি অবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জলাবদ্ধতা ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। প্রদেশের সুইনিং কাউন্টিতে গেল একদিনে 187 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের উপরে পড়েছে গাছ ও বিভিন্ন স্থাপনা।
শাওয়ং শহরে ভূমিধসে বন্ধ হয়ে গেছে একটি সুড়ঙ্গের প্রবেশপথ। 3 ঘন্টার উদ্ধার অভিযান শেষে সড়কটিতে শুরু হয় যান চলাচল। প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় 7টি শহরে ক্ষতিগ্রস্ত হয়েছে 13,000-এর বেশি বাসিন্দা, প্লাবিত হয়েছে কৃষি জমি। এবার খেলার প্রসঙ্গ। এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তায় জোর দেয় সোয়াট টিমের মহড়া চলছে। গুলিস্তান জাতীয় স্টেডিয়াম থেকে বিষয় জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ রওশন। রওশন, নিরাপত্তা জোরদারে কি কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে জানাবেন। নাফি, বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের কিন্তু 24 ঘন্টার বেশি সময় আছে। এর আগে কিন্তু ডিএমপি থেকে শুরু করে বিভিন্ন আসলে সোয়াট টিমের মহড়া আজকে আমরা দেখেছি। ডগ স্কোয়াডের মহড়াও কিন্তু হয়েছে। বোম ডিসপোজালের একটি 45 জনের সদস্য কিভাবে বোম ডিসপোজ করতে হয় সেই মহড়াও কিন্তু আজকে তারা দিয়েছেন। 11টার আগে মহড়া শুরু হয়েছে, একটু আগে কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং ডিএমপির থেকে আমাদের থেকে ব্রিফ করা হয়েছে যে তারা আসলে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাবেন যাতে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে গতবারে যে ভুটানের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছিল গেট এবং গেটের বাইরে এবং স্টেডিয়ামের ভেতরে, সেইখানে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবার আর সেই বিষয়ে কিন্তু বাফুফের সাথে সাথে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও আসলে সজাগ থাকবে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে শুধু মাঠের ভেতরে নয়, মাঠের বাইরেও গেটগুলোর সামনে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে 150 জন সেনাবাহিনী ওখানে নিয়োজিত থাকবে এবং বাফুফের তরফ থেকে 400 জন স্বেচ্ছাসেবক আসলে নিয়োজিত থাকবেন। এবং 3 এবং 4 নম্বর গেটে স্বাভাবিকভাবে খুব বেশি চাপ থাকে সাধারণ দর্শকের জন্য, সেই জন্য ওই দুটো গেটকে আসলে তারা টার্গেট করেছে যে 16-32টা এন্ট্রি পয়েন্ট যদি তাদেরকে রাখা যায়, সেক্ষেত্রে 4 নম্বর যেটা এনএসসির সাথে আছে সেখানে কিন্তু নিশ্চিত হয়ে গেছে 16টা গেট। তবে 3 নম্বর গেটেরটা এখনও ডিএমপি তরফ থেকে তাদেরকে পারমিশন দেওয়া হয়নি, যে কারণে এখন পর্যন্ত একটা অনিশ্চয়তা রয়ে গেছে গেট বাড়ানোর ক্ষেত্রে। তবে তারা নিশ্চিত যে এইবার কিন্তু সেই সমস্যা হবে না, যেহেতু 2 ঘন্টা আগেই গেটগুলো বন্ধ করে দেওয়া হবে। তারা বারবারই দর্শকদের প্রতি আহ্বান করছে যাতে খুব তাড়াতাড়ি হাতে সময় নিয়ে মাঠের ভিতরে ঢুকে যায়, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এবং স্ক্যানিং করতে যে সময়টা লাগে 10 সেকেন্ড, সেটা খুব বেশি সময় হবে না এবং খুব বেশি সময় না লাগার কারণে কোনো ভিড় যাতে না বাড়ে সেক্ষেত্রেও আসলে তারা সেই ব্যবস্থাটা তারা নিতে চাচ্ছে এবং তারা সেইভাবেই প্রস্তুতি হচ্ছে। এবং গেল ম্যাচে আমরা দেখেছি যে ম্যাচ শুরু হওয়ার পরেও কিন্তু অনেক দর্শকের ভিড় ছিল গেটের বাইরে। এক পর্যায়ে আসলে সাধারণ দর্শকের ধৈর্য ভেঙে আসলে বাঁধ ভাঙা যে উল্লাস আমরা দেখেছি, সেটা কিন্তু যারা টিকিট কাটেনি তারাও কিন্তু মাঠের ভিতরে প্রবেশের অনুমতিটা পেয়ে গেছে বাফুফের থেকে। বলা যায় যে তারা কিন্তু সেই স্বাভাবিক যে পরিস্থিতি আসলে করা দরকার ছিল বা যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল তারা কিন্তু সেটা নিতে পারেনি। এক পর্যায়ে একবারে ভঙ্গুর একটা যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা থেকে এবার একটু কঠোর হতে যাচ্ছে বাফুফে। বারবারই বলা হচ্ছে যে মাঠের ভিতরে যদি কোনো দর্শক ঢুকে যায় সেক্ষেত্রে তাদেরকে কিন্তু পুলিশের কাছে সোপর্দ করা হবে এবং মাঠে যদি কোনো ফ্ল্যাকার্স নিয়ে বা কোনো খেলার জন্য ক্ষতিকারক এমন কোনো কিছু যাতে না ঢুকে সেই জন্য দর্শকদের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন। নাফি, এফসি এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তা নিয়ে বাহুবের ব্যবস্থাপনা নিয়ে জানাচ্ছিলেন শরীফ রওশন। শেষ করবো এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্তে অপরাধ প্রমাণিত হলেই গ্রেপ্তার। আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন, যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। 4 দিনের সফরের সন্ধ্যায় লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাজ্য প্রবাসী যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেগুলো প্রতি তিনি গুরুত্ব দেবেন। উনি যে পুরস্কারটা নিচ্ছেন এবং পাচ্ছেন সেটার জন্য আমরা তো অবশ্যই খুবই গর্ব অনুভব করতে পারি। সাভারে ট্যানারি পল্লীতে 7.5 লাখ পিস চামড়া সংগ্রহ পরিদর্শনে এসে জানালেন শিল্প উপদেষ্টা। নাটোরের সরকারি লবণ বিক্রির অভিযোগ। কানাডায় লেকে নৌকা উল্টে পাইলট সাইফুজ্জামান গুড্ডু ও পোশাক শিল্প ব্যবসায়ী আব্দুল্লাহ হিল রাকিবের মৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোক। এবং অভিবাসন ইস্যুতে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস, মহাসড়ক অবরোধ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ, আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েন।
শেষ করছি এখন ঢাকা এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।